এই বেটা লাইন করছো কে? তিনটা লাইন করছো কে? ওই অমুকের বাপ সাইড দাও, সাইড দাও। তিনটা লাইন করছো, পিছনে লাইন দেখছো কত বড় হইছে? এই সাইড দাও। ওই বেটা কি হলো না নাকি? কি কান কি ঠসা? এই বেটা সাইড দাও। ওই অমুকের বাপ এই এই হইছে, কাম হইছে আজকে। আচ্ছা কখন যে জামু গিয়া পৌঁছামু, হ্যাঁ আল্লাহ জানে, খোদাই জানে। স্যার আমার মনে হয় আমি আইতে গেলে বউটাকে চলে যেতে পারবেন। আমের ইচ্ছা, টাকা দেবেন আপনি, বই থাকবেন আপনি, ঠিক আছে চলে। কি করব, সারাটা দিন পেটে চাপতে চাপতে সব দইরে গেছে, আর ভাল লাগে না। কই যাইবেন? হ্যাঁ ঠিক ঠিকানা নাই। কোনোদিন সারাদিনই টানি, কোনোদিন যদি দেখি যে খুব ঠান্ডা পড়ছে, হাত মাত সব বেহা হয়ে যায়, তখন একটু কম চালাই। এই রুটি রুজির আর কি ব্যবস্থা আর কি কই দিয়ে হেল্প করে আর কি থামাই দিই। 100 টাকা তো জমা দিতেই হইবে, সেইটা তার মাপ নেই, সেইটা দিয়া নিজেরটা উঠলে এরপর থামাই দিই। হ্যাঁ যাওয়া যাইবে তো, যাইবে কোমনে যাইবেন হেডাই লিখে বিষয় তো। করবেন তো বুঝলাম, সব রাস্তায় তো আর রিক্সা যাইতে দেবে না তো। ঘন্টা 2 ঘন্টা করবেন রিক্সা চালাই? হ্যাঁ হইছে, হইছে 7 বছর হইছে। লেখাপড়া কইতে ছোটকালে মোর মামার বাড়িতে একবার আম্মাই নিয়ে ভর্তি করে দিয়েছিলে ওই ওই মাদ্রাসায়। তো 2 দিন পরে পলাইছি, আর লেখাপড়া হয়নি। ছোটবেলায় মোর আব্বাই তো হচ্ছে ওইলে কিয়া ওই ওই নৌকা বাইতে আর কি, কাগজচর দিয়া বরিশাল, কাগজচর বরিশাল, এই ছোট জায়গা, ওই নেই হ্যার লগে আর কি আমি যুগালি দিতাম আর কি। না হেনে তো এখন তো ব্রিজ হয়ে গেছে, ফেরি চলে সব সময়, তো ব্যবসা একটু কম, তো একজনের রোজগার তার চলে না। এদিকে চলে এসেছি আমি, চলে এসেছি বলতে কি আমি পলাই চলে এসেছি ঢাকা। না বিয়ে করবো কেমনে, বিয়ার তো এখনো আর কি হয় নাই আর কি। টাকা পয়সা হইলে যখন ঘর ভাড়া লইতে পারুম, আরেকটা মানুষ চালাইতে পারুম, তখন বিয়ে শাদী করবো। এখন কেমনে করবো বিয়ে শাদী? সিনেমা আগে দেখতাম, যখন মান্না বেঁচে আসলে তখন খুব দেখতাম। তো হ্যাঁ মরে যাওয়ার পরে আমার মনে একটা দাগা লাগছে, তো খুব একটা দেখি না। দেখছি দুই একটা বন্ধু বান্ধবের লগে গেছি, হয় হয় খুব চিনি। মান্না লগে যা বনতে না, ওরে শালার কি অ্যাকশন, হেভি হেভি হেভি। স্যার হে কি কমু, ওই ওর চেয়ে ভালো নায়ক বাংলাদেশে আইবে না, আর কোনোদিন আসলেও না। এই যে ফাইনাল। নায়িকা তো বহুত দেখছি, নায়িকা ওইরকম করে কইতে পারুম না। তাই এককালে মৌসুমীরে ভাল লাগবে, পরে তো পইরে গেছে, তখন ভাল লাগবে মুনমুন, ময়ূরী, ওই সময় আর কি নায়িকা হেরাই ফেভারিট আসলে। এখন অত তেমন কেউ ভাল লাগে না। গার্মেন্টস এর মাইয়ারা তো ভালোই, চাকরি বাকরিও আছে, মাস শেষে একটা বেতনও পায়, সংসার চলে যেতে পছন্দ তো হয়। কিন্তু ওই যে মুই যদি গার্মেন্টস এর চাকরি করতাম হেলে হয়ে যেতে, একটা পেন ঠিকই হয়ে যেতে, কিন্তু এই নিয়ে আসলে হইতে চায় না। এরপর একজনের লোকে বাবা আছে। এই সবজি চাই, সবজি চাই, ভালো সবজি, আলু পটল সিম বেগুন ফরমালিন মুক্ত সবজি, সবজি চাই। আহেন লয়ে যান, আহেন লয়ে যান। উফ, আর পারি না। উফ, একটু রাখি জিরাই একটু, খালি হাইটা হাইটা জায়গা পাই নাকি সব স্থানীয় নেতারা এমন হয়েছে, খালি ওই খালি পয়সা চায়, কোনো বাজারে বইলেই খালি পয়সা চায়। আমি কি করব? এ তো খুব খারাপ কথা। পয়সা ওইরকম জোগাইতে পারি না, পয়সা জোগায় রাখি এ খালি ওই অমুক অসুখ, অমুকের ওই, অমুকের হেই, হ্যাঁ, বাড়িয়ালের খ্যাস খ্যাস করে সকালে। কি করব? জায়গা সব মানে ওই বাজারের যে বসুন হেই পয়সা জোগাড়ই করতে পারি না। আর কি কম, সবজি আগে দাম চড়া আসছিল, এখন একটু দাম কম, তারপরও ভালোই, খারাপ না একদম, অনেক দাম কম, ভালোই একদম। জি স্যার, কন কন স্যার, আরে আপনি কথা কইবেন স্যার, আমার মতো লোকের লগে কি কন যে স্যার কন। আমি 88-র বন্যায়, আমি আমার বাড়ি তো শরীয়তপুর, আমি রমিজ আলী,
এই অষ্টাশীর বন্যায় পদ্মায় ভাঙ্গনে আমার ওখান তো না পড়ছি। দুইটা সাওয়াল আসলো, একটা ডাঙ্গর মাইয়া আসলো, আর আমার পরিবার আসলো। এরপরে ঢাকা আসি, কোনখানে কাজ নেই, এসে এই একটা বস্তিতে উঠি। ওই আগে রিক্সা চালাইতাম, রিক্সা চালাইতে চালাইতে পারি না। তারপরে এর মধ্যে কি করলো, আমার ওই পোলা দুটা ওই কাজ করতো ওই কারখানায়, এখানে সেখানে কাজ করে কিছু পয়সা দিত। পোলা দুটা কি করছো, কি নেশায় পাইলো বুঝলাম না। এই প্রেম প্রীতি না কি কইছে করছে, এই দুইটা মেয়ের লগে বাগিয়ে গেছে কে। এই কি এমন অবস্থা হয়েছে না, আমাকে কোনো এই সাহায্যই করে না। না আমি আর বুড়া মানুষ, আর আমার ওই পরিবার বুড়ি, এই দুইজন পিল্লাই থাকি, একটা ডাঙ্গর মায়া। কম কি স্যার, এই ডাঙ্গর মায়ারও বিয়ে দিছিলাম। ও ডাঙ্গর মায়া কাজ করতো ঢাকায় আসা। ছেলে দুটা তো গেল গা। আমার মায় এই এই খুব শখ করে নাম রাখলো রতন মানিক। এই রতন মানিক তো আমারও তো শেষ করে দিয়ে গেল আমাকে পরিবারটারে। ওই ডাঙ্গর মায়াটারে বিয়ে ওই এক বাসায় কাজ দিলাম। এই পোলাটা ভালো আছিল না, ওর পুষলায় পশলায় বিয়ে করে ওরে কিছুদিন পর ছেড়ে দিল। একটা বাচ্চা হইলো, বাচ্চা হলে কোলে কোনখানে যাবো কি করবো, আমার কাছে পড়ছে আমার কাছে। এখন ওই কি করব, অর্থ কিছু করতে হইব। ওই গার্মেন্টসে কাজ করে আমাকে টুকটাক কিছু সাহায্য করে। এই হলো অবস্থা। স্যার যে একটা প্রস্তাব রাখছেন, এই প্রস্তাব যদি আমরা যদি পাই তাহলে অনেক উপকার হয়। স্যার আমি শুনছি, আমরা শুনছি যে কোনখানে কোনখানে নাকি ওই বিদেশিরা আসে, এই হ্যাগো দেশের তো না আসে নাকি ওরকম অভাব প্রভাব মানুষের দেখা সুযোগ সুবিধা সন্তানই নাকি এরকম পয়সা করে দেয় তাদের নাকি ওই যে ধর্ম বদল করে। স্যার হেরম না তো স্যার, এই 30,000 টাকা পাইলে কোন কি আমি তো মাথায় তুলে রাখুন। একটা ছোট্ট একটা দোকানের ওই জায়গা একটু ওখানে বসুম, একটা বসার জায়গাটাও দেবো, অনেক সবজি নিতে পারবো, বেচা কিনাও ভালো হইব। সারাদিনে তো 300-400 টাকা বিক্রি হয়, এ তো হয় না। তখন হয়তো দোকান দিয়ে বসলে আমার হয়তো দেখা যাচ্ছে ওই বিক্রি করলেও আমার প্রায় 800-900 টাকা থাকবো। খুব সংবাদ আছে নাকি? আমাদের গ্রামের এক মুক্তিযোদ্ধার খবর চলেছে, তাই ভাবলাম ওকে দেখাই। তুই দেখি। দাদু, তুমি কি ওই মুক্তিযোদ্ধাকে চিনতে? সে তো চিনতাম, আমরা একসাথে 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। সেই সাহসী কবির ভাই। তোমার চেয়ে কি বয়সে বড় ছিলেন? হ্যাঁ, 2 বছরের মতো। যুদ্ধের পরে আর তার সাথে দেখা করনি? করেছি তো, যখন আমরা বেড়াতে যেতাম গ্রামে, তখন কবির ভাই আমাদের সঙ্গে দেখা করতেন। আমি যখন যেতাম, কবির ভাই যখন জানতেন, তখন আমিও তার সাথে দেখা করতে যেতাম। তোমাদের মাঝে মুক্তিযুদ্ধ নিয়ে কি কি কথা হতো? কত গল্প হতো। সারা জীবনে যা কিছু করেছি, ওই একটাই কাজ করতে পেরে গর্ব করে বুক ফুলিয়ে বলার মতো, মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সংসার ছেড়েছি, মা বাবাকে ছেড়েছি, প্রাণের মায়া ত্যাগ করে আমরা মরণপণ করেছি। তাই তো কবি বলতে পেরেছিলেন, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও তোমার সহযোদ্ধার যখন এমন খবর শোনো, তোমার কষ্ট হয় না? তোর কি মনে হয় আমরা অনুভূতিহীন? স্থানীয় নব্যনেতা কবির ভাইয়ের বসত ভিটা জাল করে নিয়েছে। তিনি বাধা দিতে গিয়ে তাকে মার খেতে হয়েছে। যে দেশের মানুষের জন্য তিনি জীবন বাজি রেখেছিলেন, সেই দেশের মানুষ তাকে পেটাচ্ছে। ভাবা যায় বল?
যদি সেই সময় থাকতো, যদি কবির ভাই সেই সময় ফিরে যেতে পারতেন, দুরন্ত যুবক, মাথায় বাঁধা গামছা, চওড়া বুক, হাতে থাকতো 303 রাইফেল। তুই আমার সাথে গ্রামে যাবি দাদু? যাবো দাদু। যুদ্ধ এখনো শেষ হয়নি বুঝলে দাদু। কবির ভাইয়ের গলা চড়া ছিল, সামনে থেকে উনি স্লোগান দিতেন, জোরে বলতেন জয় বাংলা। আমরাও তার সঙ্গে গলা মেলাতাম। তার বলা জয় বাংলাতেই বুকের রক্ত টক বক করে ফুটত। তুই একবার আমার সঙ্গে জোরে বলতো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। দাদু, 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 দাদু। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, দিব তো স্যার। হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তবে স্যার টাকাটা কিন্তু স্যার একটু বেশি দেওয়া লাগবে স্যার। জিনিসটা কিন্তু স্যার ভালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনার ঠিকানা দিয়ে দিচ্ছি স্যার। এই কাম স্যার আমি এক দুঃসম্পর্কে মামার হাত ধরে স্যার আসছি স্যার। আমি ঢাকা শহরে স্যার বেশি কিছু চিনতাম না স্যার। মামা এই কাম করতো, সেটা দেখা দিই স্যার আমিও শিখে গেছি স্যার। লেখাপড়া করতাম স্যার গ্রামে স্যার। ক্লাস 5 পর্যন্ত পড়ছি। একদিন বাবা মার সাথে স্যার খুব রাগারাগি হয়ে গেল স্যার। তারপরে মামাও গ্রামে গেছিল ঢাকার থেকে। তো মামার সাথে স্যার আইসা করছি। আইসা মামা আমারে পালছে। প্রথম প্রথম স্যার বুঝতে পারি নাই যে মামা এই কাম করে। পরে স্যার এখন দেখি যে মামা আস্তে আস্তে বড় হইলাম, মামা আস্তে আস্তে এই কাম করে আমি বুঝতে পারলাম। পরে মামা আর কি আমার কামে লাগাই দিল স্যার। স্যার ক্লাস 5 পর্যন্ত পড়ছি স্যার। স্যার অনেক দিন ধরে ঢাকাতে রয়েছে স্যার। একটা মানে স্যার স্যার ভাব হয়ে যাইছি স্যার। স্যার মূলত স্যার আমি তো তাদেরকে স্যার কনভিন্স করি না। তারা মানে যে হয়তো বা কোনো ভাইয়ের মাধ্যমে স্যার আমি এক ধরনের এজেন্ট আর কি, আমার সাথে ওরা যোগাযোগ করে স্যার। মাঝে মাঝে যাদের সাথে পরিচয় হয় আর কি তাদের সাথেই এইসব কাজ হয় স্যার। টাকা পয়সা স্যার আমি স্যার মুদ্রা সত্য বলতে স্যার ক্লায়েন্টের থেকেও নেই স্যার, আবার যে মেয়ে তার থেকেও নেই স্যার। এটা স্যার ডিপেন্ড করে স্যার মেয়েদের সৌন্দর্যের উপরে, ক্লায়েন্টের সেও কেমন টাকা পয়সা আলা এটার উপরে স্যার। যেমন ধরেন স্যার যদি মেয়েটা যদি স্যার ইউনিভার্সিটির হয়, সে যদি দেখতে সুন্দর হয়, একজন শিল্পপতিকে যদি এই বিষয়টা মেয়েটা যদি দিতে পারি স্যার, মেয়ে তো স্যার ওইখান থেকে স্যার 10-12 হাজার টাকা যদি হয়, আমি তো 4-5 হাজার টাকা স্যার আমার থাকে। তারপরে যদি আবার বৈশিষ্ট্য স্যার দেয় যায় স্যার, হয়তো ঠেকাই বললে তো স্যার যায়। আবার দেখতে তো স্যার সুন্দর না, কে আর প্রেম করবো স্যার। তারপরেও স্যার সারাক্ষণ তো স্যার একটু টেনশনে থাকতে হয় স্যার, প্রেম করার আর সময় কোথায়।
স্যার বিয়ে শাদী স্যার করছি স্যার, জানি স্যার ঠিক না। তারপর স্যার এই কাম ছাড়া স্যার খুব একটা তেমন কিছু পারি না, লেখাপড়ার জন্য নাই স্যার। কেউ গেলে কি আর চাকরি দিব আমার? নেশা স্যার বুঝতে পারি না স্যার, তবে স্যার এই কাম ছাড়া আর কোনো কাম স্যার খুব একটা পারি না স্যার। না স্যার মদ খাই না স্যার, মাঝে মাঝে স্যার একটু স্যার প্রফেশনাল না স্যার। আর ওই যদি স্যার কেউ যদি স্যার গ্লাস একটু একটু রাখা যায় স্যার খাই আর কি, এটা তো স্যারের খাওয়া কেন। আর বাবা মা দুজনই উড়ে গেছে স্যার। স্যার ওই যে ভাষা রোড আছে না, ভাষা রোড স্যার, ওই জায়গায় আপনি গেলে অফিসে গিয়ে কথা বলতে পারেন, আমারে বললে আমিও লোক পাঠিয়ে দিতে পারি, আমিও আসতে পারি। স্যার মাসে 400, আর আপনি যদি প্রথমে লাইন নিলে 500 স্যার। স্যার আমাকে 99টা চ্যানেল স্যার, ডিএসিবি স্যার। স্যার রাসেল পারভেজ। না স্যার বেশি পড়ায়নি স্যার, স্যার ক্লাস 3 পর্যন্ত পড়ছিলাম স্যার, এরপর আর পড়ায়নি স্যার। প্রথমে স্যার হেল্পার আছিলাম স্যার ঢাকায় আসার পরে। এরপরে স্যার ওই যে জায়গায় থাকতাম এর পাশে এক ভাই থাকতো, তো ভাই এই জায়গায় কাজ করে। তো ভাইরে বলছিলাম যে ভাই আমার একটা চাকরি দেন এই জায়গায়। তো ভাই কইছিল এখন তো খালি নাই, খালি হলে তোরে জানাবো। তারপরে স্যার কয়েক মাস পরে স্যার খালি হয়েছে, ভাই আমার আনছে স্যার। পরে স্যার ভাই এখনো করে, আমিও করি স্যার। মাসে 5,000 পাই স্যার। স্যার এই পুরা এলাকা স্যার আমগো, এই আমাগো এলাকার এইখানে স্যার বাইরের কেউ লাইন দেয় না, আমরাই দিই স্যার। এই জন্য মারামারি হয় না স্যার। না স্যার এই বস আছে, বস স্যার ওইগুলা দেখে, আমাদের সাথে স্যার ঝামেলা হয় না। আমাদের সাথে ঝামেলা করলে স্যার ওই বড় ভাইদের ফোন দিয়ে এরা এসে এটা মিটমাট করে ফেলে স্যার, যারা আমাদের উপরে আছে। আমরা তো স্যার লাইন দিই স্যার। স্যার আমার বয়স স্যার 24 স্যার, চলে মোটামুটি স্যার। মেসে থাকি তো, ওই আমার সাথে আরো 2টা পোলা থাকে এই জায়গার, আমরা ওই 3জনই লাইনটা নিই স্যার, একসাথে থাকি স্যার। না স্যার, স্যার সকাল 10টাতে অফিস খোলে, তখন আমরা ঢুকি 10টা থেকে স্যার বিকাল পর্যন্ত। রাত্রে কোনো কাম নেই স্যার, রাত্রে কোনো জায়গায় লাইনের কোনো কাম নেই স্যার। স্যার এখন স্যার চিন্তা আছে স্যার, এই জায়গা দিয়ে বা টাকা পয়সা কিছু কামাই আছে স্যার, বিদেশে চলে যাবো স্যার। টাকা পয়সা জমাইতেছি স্যার, আরো কিছু জমাইয়া স্যার বিদেশে চলে যাবো স্যার। এই জায়গায় এই দেশে থাকার ইচ্ছা নেই স্যার। স্যার খারাপ লাগে স্যার, স্যার এই জায়গায় আসলে এই বেতন বেশি না তো স্যার, একটু ভালো থাকতে কে না স্যার এখন স্যার। এই জন্য স্যার বিদেশে চলে যাবো, একটু টাকা পয়সা কামাইলে স্যার তারপরে বিয়ে শাদী করে স্যার সেটেল হওয়ার ইচ্ছা আছে স্যার। স্যার এই ছোটবেলায় স্যার বাপের একটা হোটেল আছে ওই আমাদের দেশে স্যার, বাপের হোটেলে, বাপের হোটেল আছে একটা স্যার। তো এখানে আমি বাপের সাথে থাকতাম। তো বাপে স্যার ওই কাজ করতে বলতো, করতাম না স্যার হোটেলের কাজ, ভালো লাগতো না স্যার, আমি বসে থাকতাম। তো বাপের সাথে রাগারাগি করেই চলে আসে স্যার। তো ওইটা মনে পড়লে স্যার এখন তো অনেক কাজ করি, তখন যদি বাপের হোটেলে কাজ করতাম তাহলে তো স্যার এখন বাপের সাথেই থাকতে পারতাম। ওইটা স্যার একটু খারাপ লাগে মনে করলে স্যার। স্যার একবার ওই স্যার হেল্পারি করার সময় স্যার ওই সব হেল্পার তো স্যার চিল্লাচিল্লি করে টাকা পয়সা নিয়ে, তো আমি স্যার সবসময় মানে একটু চুপচাপ থাকতাম, মানে ওইরকম চিল্লাচিল্লি করতাম না। তো ওই এক স্যার খুশি হয়ে স্যার একবার 500 টাকা দিয়েছিল, এটা আমার এখনো মনে আছে স্যার। ওই ওই জিনিসটা স্যার মনে পড়লে ভালো লাগে স্যার। দেয় না তো এখন কেউ স্যার ওইটুকু, ওই জিনিসটা স্যার ভালো লাগে এখনো মনে পড়লে। ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, স্ট্যাটাস আমার ছিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার ছিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি, আমি হায় রে কি যে করি।
স্যার, আমি মোবারক সাহেবের ফাইলের ব্যাপারে এসেছিলাম, যদি দয়া করে একটু দেখতেন। সাথে কিছু এনেছেন? জি, মানে? মালকড়ি কিছু এনেছেন নাকি খালি হাতে এসেছেন? জি, এনেছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। মোবারক সাহেব আপনার কি হন? বাবা স্যার, উনি অসুস্থ। ফাইল তো সব ঠিকই আছে, আমার কতগুলো সই বাকি আছে। তাহলে স্যার সইগুলো করে দেন স্যার। আমার ডান হাতের একটা সমস্যা আছে বুঝলেন, বাম হাতে নোট না পড়লে ডান হাত সই করতে পারে না। নোট কি স্যার দিতেই হবে? দিতেই হবে তো বলিনি, যদি দেন ডান হাত কলমটা ধরবে, ধরে জায়গা মতো সই করবে। এখন ভাবুন কি করবেন। কাজ করার জন্য তো সরকার আপনাকে টাকা দেয়, তারপরও কেন জনগণের কাছ থেকে? আপনি কি বুলি শোনাতে এসেছেন নাকি ফাইল নিতে এসেছেন? ফাইল নিতে এসেছি স্যার। তাহলে বড় বড় বাতেলা বন্ধ করুন, টাকা ফেলুন, আর আপনার ফাইলটি অন্য ডিপার্টমেন্টে পাঠানোর জন্য আমাকে সহায়তা করুন। অযথা আমার সময় নষ্ট করবেন না। আরে ভাই, শুধু শুধু কথা বাড়াচ্ছেন। এতক্ষণ টাকা দিলাম এই ফাইলে 1000টা সই করে দিতে পারি। এই দেখেন এখন কেমন ডান হাতটা কলমটা ধরছে, ধরে কিভাবে দেখেন সই করে দিচ্ছে। লুক এট মি। এই মোবাইলে আপনার সমস্ত কথা রেকর্ড করা হয়ে গেছে। আপনি যে একটা দুর্নীতিবাজ অফিসার, এটা সবাই জানলেও আপনাকে হাতে নাতে ধরা সম্ভব হয়নি। আজকে আপনি হাতে নাতে ধরা পড়লেন। আমি কমিশন থেকে এসেছি। স্যার স্যার মাফ করে দেন স্যার, স্যার স্যার আমি আপনাকে মাফ স্যার করে মাফ দিব করে না। দেন স্যার। আইন আপনাকে মাফ করলে তবেই আপনি মাফ পাবেন, আর না হলে হাজত হবে আপনার নতুন ঠিকানা। প্রিয় যাত্রীবৃন্দ, ভাই ও বোনেরা, পথে চলতে ফিরতে কত টাকা কত পথে ব্যয় হয়। নিয়ে যান আমার কাছ থেকে এই অমূল্য সম্পদ বই। জ্ঞানী আলো, জ্ঞানী শিক্ষা, বই পড়লে কেউ করে না ভিক্ষা। ভাই, এই যে দেখছেন আদর্শ লিপি, এই বইটির দাম বাইরে 70 টাকা, আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ভাই একদম 40 টাকা, 40 টাকা, 40 টাকা। সাথে মিষ্টি ছড়ার বই ভাই, এই দুটো বই একত্রে পাবেন আপনি 70 টাকা, 70 টাকা, 70 টাকা। নেবেন কোনো ভাই বই বই বই? স্যার বই লাগবে বই? হ্যাঁ ভাই, জিরাজ জিরাজ
হ্যাঁ, আজকে লোকজন নাই, কাস্টমার নাই। পড়ালেখা ভাই করতাম, কিন্তু এখন আর করা হয় না, পেটের দায় আর করা হয় না, ছেড়ে দিছি। আর কিছু করি না এখন, বই বেশি। হ্যাঁ, ওই বাংলা বাজারতে 20 টাকা পিস করে কিনে নিয়ে আসি, 200 পিস একবারে পাইকারি কিনে নিয়ে আসি, তারপরে বিক্রি করি ফিরি মাঠে ঘাটে। এই চলতেছে ভালোই। থাকি কল্যাণপুর বস্তিতে, একটা ম্যাচে থাকি 20 জনের মতো, 4 জন করে। 4 রুমের ম্যাচ আর কি। আর ওই ফ্লোরে থাকে এই এরকম সবাই মিল টিল দেয়, আমি তো মিল দেই না। আমি ওই সকালবেলা নাস্তা করি, নাস্তা করে চলে যাই। দুপুরে দেখা যায় যে বই বিক্রি করতে করতে জানে ইচ্ছা জায়গা পাই, ভালো লাগে, খাই। রাতে আমার মিল দেওয়া থাকে ম্যাচে, আমি রাতে ম্যাচে খাই। হ্যাঁ ভাই, এটা নিয়ে তো আতঙ্কেই ছিলাম কয়দিন, ভালো আতঙ্কে। আমরা জানি না টানি না, হুট করে এই জিনিসটা হইলো। আসলেই খুব আতঙ্কে, ভয়ও পাইছিলাম। আর আমরা তো ম্যাচেই থাকি, রাত্রি একটু ভয়ই লাগতো যে আমার উপর যদি আবার অ্যাটাক ম্যাটাক হয় নাকি। তো আল্লাহর রহমতে হয় নাই। আর আমরা ওইসব জানিও না, আমরা তার পেটের দায় থাকি এখানে। পরিবারে বাবা মা আছে, ভাই বোন আছে, আর আমি এই ঢাকায় আছি। পরিবার থাকে গ্রামে। ইনকাম, বাবা তো কাঠমিস্ত্রি ছিল, পরে অসুস্থ হয়ে যায়, হার্টের অসুখ, পরে আর কাজ কাম করতে পারে না। পরে এই আমি ঢাকায় এসে প্রথমে চিপসের ব্যবসা করতাম, লাভ টাভ তেমন হতো না। পরে এই বইয়ের ব্যবসা করি, বইয়ের ব্যবসা করে চলে, মোটামুটি চালাচ্ছি। পেপার লাগবে ভাই, পেপার পেপার, গরম খবর গরম খবর গরম খবর, পেপার লাগবে পেপার। প্রথম আলো, জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক। পেপার লাগবে ভাই, পেপার পেপার। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন জয়ী হয়েছে সেলিমা আইভি। পেপার লাগবে ভাই, পেপার পেপার পেপার। না স্যার, পেপার ওই 3টা পর্যন্ত বিক্রি করি, করার পর তো বাসা যাই। না স্যার, ওই গ্রামে পান তো নীলফামারি, এখন পেটের দায়ে স্যার ওই ঢাকা শহর আইছি স্যার। ওই আগে তো আমি একটা ওই রেস্টুরেন্টে কাজ করতাম। তো রেস্টুরেন্টে কাজ করার পর থেকে ওখানে তো খাটুনি তো প্রচুর, আর তাছাড়া ছুটিও নাই। আর 5টা থেকে সকাল 6টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত কাম করি, ওই জায়গায় কাম করে টরে আসি। তো প্রচুর চাপের মধ্যে থাকি। মালিকটা ছুটি টুটি দেয় না, ঈদের সময় 2 দিন 1 দিন ছুটি দেয়, দেওয়ার পর তো পরে তো আর ছুটি দেয় না, খুব চাপের মধ্যে স্যার। তারপর তো পরে তো 2 দিন যাই নাই। যাওয়ার যাওয়ার পর ওখানে তো একদিন গেছিলাম, যাওয়ার পর আমার বেতন 1 মাসের খাইতে আটকে দিয়ে দিয়েছে। পরে তো আর হলো না, পরে চাকরি ছাড়িয়ে দিয়েছে স্যার। এটা ধরেছি স্যার প্রায় 3 বছর হচ্ছে স্যার। কেমনে বলতে স্যার, আগে তো আমি ওই রেস্টুরেন্টে ছিলাম, ওখান থেকে আসার পর স্যার ওই পেপার বিক্রি করতে ধরলাম। তো একদিন আমি থাকি স্যার ওই শাঁখারি বাজারে থাকি। তো মালিকের সাথে একদিন টক্কর লাগলো, লাগার পর আমি ওই সদরঘাটে গেছি। তো একটা দেখতেছি 7 বছরের বাচ্চা, ও শুধু চাকরির বিজ্ঞপ্তি বিক্রি করতেছে। তোকে কাছে ডেকে নিয়ে আসি, বললাম যে ভাই কত করি বিক্রি করতেছো? তো বলছে 5 টাকা করে। তা আমি বললাম যে কয় টাকা কেনা? বলছে 3 টাকা কেনা, 2 টাকা লাভ। তো তখন থেকে আমারও মাথায় আসলো যে না, আমিও পেপার বিক্রি করবো, নিঃস্বাধীনভাবে চলবো, কারো আন্ডারে চলবো না। তখন থেকে স্যার ওই আমিও পেপার বিক্রি করা শুরু করলাম। পরিবারে আছে মা আছে, বাবা আছে, ভাই একটা আছে, বোন আছে স্যার। না স্যার, এখনো বিয়ে শাদী করি নাই স্যার, তবে করবো অবশ্য। ভাই আছে একটা, বোনটার বিয়ে দেওয়া লাগে। বাবা মা আছে, বাবা অসুস্থ, বাড়ি ভিটা নাই, জমি জায়গা 2 বিঘা আগে ছিল, এখন নদী দিয়ে বিলীন হয়ে গেছে, এখন আর আবাদও হয় না। বাবা অসুস্থ, বাবা কৃষক, এখন আগের মতো আর বাবা চলতে পারে না। এখন বাবা তো একটু হাইফাই, শ্বাসকষ্ট, প্রতি মাসে ঢাকা থেকে আমার টাকা পাঠানো লাগে। হ্যাঁ স্যার, এইটা মানে পেপার বিক্রি পাশাপাশি স্যার ওই শাঁখারি বাজার শনি মন্দিরের সামনে একটা পান বিক্রি করি স্যার, পান। এইটা তো সকাল থেকে বাসায় পেপার দিয়ে যাই 10টা পর্যন্ত, তারপরে একটু 1টা পর্যন্ত বিক্রি করি, করার পর আর পরে আর চলে না স্যার। তো ওই সন্ধ্যার দিকে পান আর ওই সিগারেট বিক্রি করি স্যার, ওই তাঁতি বাজারে শনি মন্দিরের সামনে স্যার। ওই 6টা থেকে 10টা পর্যন্ত স্যার। তো মোটামুটি পান বিক্রিটা ভালো হয় স্যার, ওই দিক দিয়ে কিছু টাকা আসে, পেপার বিক্রি টাকা আসে, এইভাবে চলে স্যার। কতবার বেল বাজালাম, কানে যায় না। কানে গেছে বলেই তো খুলে দিলাম। বাসার লোকজন কোথায়?
আমাকে নিয়ে ভাবে শপিং এ গেছে। আমি সারাদিন অফিস করে মরি আর ওনারা গেছে শপিং করতে। আর তুই যে দিন রাত ফোন চাপতে থাকিস এতে কি লাভ হয় তোর বলতো আমাকে? সব লাভ ক্ষতি কি আর দেখানো যায় ভাইয়া? তুমি এর মজা বোঝো না, তাই লাভ ক্ষতির হিসেব করো। আমার তো আর তোর মতোই অকাজ করার সময় নেই। মাস্টার শেষ করে বসে আছিস, কোনো কাজ কামের ধারের কাছেও নেই। দিন এভাবে যাবে না। চাকরির চেষ্টা তো করছি। কেমন যে করছিস তা তো দেখতেই পাচ্ছি। চাকরির জন্য যে পড়াশোনা দরকার তা কি করিস? ওই দিন রাত আছিস মোবাইল নিয়ে। এখন পড়াশোনা করে চাকরি হয় না, তাই পড়ে লাভ কি? থাপ্পড় দিয়ে যদি তোর 32টাতে ফেলে দিতাম, আমার চাকরি কি আমি পরীক্ষা দিয়ে পাইনি? তোমাদের সময়ের কথা আলাদা ছিল। আমি তো একটা অফিসে কাজ করি। অফিসের কিছু নিয়োগ প্রক্রিয়া আমি দেখেছি। প্রতি বছর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি হচ্ছে। তারা কি সবাই খাতায় না লিখে চাকরি পাচ্ছে? আমার পড়াশোনা না করে আমার চাকরি হবে, তুমি দেখে নিও। গাছে কাঁঠাল গোফে তেল, এক অক্ষর পড়ালেখা করবে না বলে চাকরি হবে। আমি ভালো চাকরি পেয়েই তোমাকে দেখিয়ে দেবো। সে দেখাস, তবে কাল তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। দিন ভর ফেসবুক চালাবে অথচ মুখে বলবে টাকা ছাড়া চাকরি হয় না। আরে গাধা, ভালো চাকরির জন্য তো ভালো পড়াশোনা করা দরকার। কেউ এসে চাকরি হাতে ধরে দেবে না। এ মামা কুমাইরা করে নিয়ে যান। এ মামা ভালো আছে? ভালো মামা কুমাইরা করে আসেন। ও মামা পেন লাগবো? মামা ভালো পেন আছে? ভালো কত কম আছে? মামা আসেন আসেন নিয়ে যান। মামা কুমাইরা করে মামা আসেন নিয়ে যান। এ মামা পুরান পেনা নিয়ে বেগম বাজার থেকে মামা। না গার্মেন্টস এর মাল না মামা, এগুলো পুরান প্যান। ওই যে হাড়ি পাতিল বেচে আছে বিভিন্ন জায়গাতে, ওরা নেয় নিয়ে ওই জায়গায় বেচে, কম দামে বেচে নিয়ে আসে আর কি। দেয় মামা এগুলো তো আমরা যে কাটি, কাইটা ফিটিং করি, ফিটিং টিটিং করে আবার কিছু আছে কালার টালার করি, পুলিশদের নিয়ে কালার টালার করে নতুন নতুন বানায় এরা বেশি আর কি। এই ব্যবসা তো করি 12 বছর ধরে। আগে বাবাই করতো, বাবার লগে করতাম, তারপরে বাপ বাদ দিয়ে দিছে, আমার দিয়ে দিছে, আমি করি আর কি। হ্যাঁ আমি তো ছোটবেলাতে দেখতেছি বাপ এই ব্যবসা করতো। কি করুম, কিছুই তো পারি না। এই ব্যবসা ছেড়ে দিয়ে যাচ্ছিলাম, পারি না তো অন্য ব্যবসা। টিয়া পয়সাও নাই কে, কি করুম। দোকান টোকান নিমু, দোকানে তো টাকা লাগে, দোকান নিতে টাকা লাগে, মেলা টাকা লাগে। টিয়া টিয়াও নাই কে। তারপর হচ্ছে বাপে করতো অন্য জায়গায় চাকরি করুম, বেতন হাতে 4,000 5,000 টাকা, কি চলুম কেমন করে। এর জন্য এটাই করি আর কি। মামা আমার বয়স কত হইবে যে 32-33 হইব। মামা বিয়ের সাথে তো এটাই করছি। হ্যাঁ মামা এক পোলা এক মেয়ে আছে। হ্যাঁ ভালো। বাবা তো মরে গেছে, বাবা আসলে বাবার সাথে ভালো আসলে সম্পর্ক। বাবাই বিয়ে করাইছে, জোর করে বিয়ে করাইছে আমারে। প্রেম করতাম অন্য জায়গায়, শুই না জোর করে ধরে বিয়ে করাই দিছে। মা আছে, মা ছোট ভাইয়ের হাতে থাকে। ছোট ভাই একটা গার্মেন্টসে চাকরি করে আর কি। গার্মেন্টসে ঢুকমু পোশাকের পারি না তো। না মামা অলস না, আমি সকালে বেড়াই যে কাপড় চোপড় আনি না, প্যানা নিয়ে একবার ভোরের আজানের সময় বেড়াই, আনি তারপরে বাসায় এনে কাটি সেলাই করি। তারপরে আবার 3টার সময় যাই, 3টার সময় যাই খিলগাঁও রেলগেট যাই, অনেক জায়গায় খারাই খারাই বেশি। ওলা ক্লাস 7-এ পড়ে আর মেয়া পড়ে পড়ে। আমি সেদিনকে রেলগেটে আসছিলাম, আড্ডা দিবে লাগছিলাম, বাবা মরে গেল। শোনার পরে তো চুপ হয়ে গেছি, কি করুম। বাবা গেল। বাবা আমার খুব ভালোবাসতো, কিছুই করে পারবেন নাকি, চুপ করে আসছিলাম। এর বুঝবে তো নাকি, কিন্তু বুকটা ফাইটে গেছে। বাপের কথা এখন মনে করে আর কি। এই যে দোকান দেই, কাম করি, বসি, চিন্তা করি বাপের কথা, কি আর করুম। ভাইয়ারে কি মালিশ করে দিব? না ভাই মালিশ করে না। চুল কি ছোটই তো আছে, আর কত ছোট করবে? আরো ছোট করুন। আরো ছোট? কত ছোট? আরো ভাই ধরতে যান না ভাই। আরে ধরতে পারেন না, বাজে লাগছে দেখতে। না
ছোট করবেন হঠাৎ? ছোট যাবো বড় ছোট রাখি না ভাই, কারোর পরিচিত পাবো না। ফুলের সাথে আবার পরিচিতি সম্পর্ক আছে? দেখলে তো ভাবি চুল বড় দেখলে সমস্যা। তাই নাকি? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। চুল মিলায় হ্যাঁ মিলবে মিলবে, সমস্যা নেই। দিয়েন মাদ্রাসায় পড়ে বলে দিন 50 টাকা করে দিন সম্পত্তি। কি গন এভাবে চলে নাকি? এমনি কাটাইলেই তো 60 টাকা 70 টাকা দেয় এলাকার লোকজন। আপনার এই মাদ্রাসায় বলা ভাই না আল্লাহ লাইনে পড়ে এর লিগা একটু একটু কমায় রাখলাম। আমার দিকে দেখবেন না স্যার। স্যার ওই যে 98 এ বন্যা হইলো না, তা আমাদের যশোরের ওইখানে মনিরামপুর নাম তো শুনছেন স্যার, এবারও বন্যা হইলো। তো বাড়ি ঘর তো সব ভেঙে গেল। পরে আমি ঢাকায় এলাম। ঢাকায় আমার এক খালাতো ভাই আছিল, ও নাপিতের কাম করতো। ওর লগে থেকে থেকে আমিও একটু 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 করে শিখলাম। তারপরে এই ধরেন 10-12 বছর আগে এখানে একটা দোকান দিলাম, এই বড়তলা বাজারটা আছে না ওইখানে। ওইখানে ছিলাম 5-6 বছর। তারপরে এখানে দোকান দিছি আর কি। এই যে আব্দুল্লাহ বাগের আগে মাস্টারের বাড়ি আছে না, ছয়তলা বাড়িটা, ওইটার আগে ওই আমার দোকান আছে, ওই দোকানের সাথেই আর কি আমি থাকি, ওই দুইটা ভাড়া থাকি আর কি। না না না, আমার বউ থাকে সাথে স্যার। আমার 3 মেয়ে স্যার। বড় মেয়ের বিয়ে দিছি স্যার। ছোট একটা হচ্ছে ক্লাস 5 এ পড়ে, আর একটা ক্লাস 3 তে পড়ে স্যার। স্যার পেট তো চালাইতে হইব স্যার, তাই না? পেট যদি না চলে স্যার ঠিক কি স্যার, হারাম কিছু তো কামাই না স্যার। ওই যে আমার খালাতো ভাই আছে না স্যার, এর কাছে শিখছি। হ্যাঁ এর কাজ করছি 6-7 বছরের মতো। হেই শিখাইছে। তারপরে নিজেই দোকান দিছি। এই গেল যে এখন তো তুই খরচ কই রাখা, কই রাখাইতেছি, আল্লাহ যা দিছে আর কি। বুঝেন নাই? কলব স্যার দেই নাই, এখানে লোকজন আয় না। ওই সামনে সেলুন আছে, হাইফাই সেলুন আছে, ওইখানে যায়। আমার এখানে আসে, ওই চুল টুল কাটায়, শেপ টেপ করে, মাঝে মধ্যে ফেসিয়াল টেসিয়াল করে। ওই 2-1টা মানুষের লেগে রাখতে হয়, কলব বন্ধে করি না স্যার। ইনকাম ধরেন স্যার আল্লাহ দিলে ডেইলি ইনকাম হয় 500-400-500 টাকা আসে। সংসার চলে যায়, জমে না। গ্রামে বুড়া বাপ মা আছে, তাকেও দেওয়ান লাগে। মায়া দুইটারে তো গ্রামেই রাখছি, ওগুর খরচ চালান লাগে। এখানে আমি আর আমার ম্যাডামে থাকি। দুঃখ আর কি স্যার, এই যে বন্যা যখন হইলো 98-এ, কত ধানি জমি স্যার নদীতে ভেঙে গেল গা। 12 বিঘা জমি আছিল, ধানি জমি সব গেল। এখন জমি কত আছে? 3.5 কাঠা জায়গা জমি আছে। বাপে লগে কত হইলো কয়েকদিন আগে, ধান পাকলে কাটতে যাবো আবার ইরি ধান। আমি মুখ দেখে বলে দিতে পারি কে ভালো কে খারাপ। ওই যে যাচ্ছে কুতুব শাকিল, খুব খারাপ। দুনিয়াটা এখন খারাপ মানুষে ভরে যাচ্ছে। তুমি আমাদের বশির ভাই না? তুমি ঠিক নেই বশির ভাই, তুমি খুব খারাপ হয়ে গেছো। এসব কি বলছিস মোনা? কেন তুমি জানো না? মানা পাগল যা বলে ভুল বলে না। তুমি কিন্তু বহুত খারাপ হয়ে গেছো বশির ভাই। তোমার চোখের মধ্যে সব লেখা আছে, আমি সব করতে পারি। ফুপু কি বাসায় আছে? আম্মাই তো বাসায় নেই, আমাকে বলে গেছে কেউ আসলে তার সাথে গল্প করতে। আমি এখন তোমার সাথে গল্প করবো। তোর সাথে গল্প করার কোনো ইচ্ছা আমার নাই। তা তো থাকবেই না, আমিও তোমার সাথে গল্প করবো না, কারণ তুমি ঘুষখোর, তুমি দুর্নীতিবাজ, খারাপ মানুষ। চুপ চুপ কর বলছি, নইলে নইলে কি মারবা? পারবা না, পাগল রেখে মারতে পারে না, পাগল কিন্তু অন্যের মারতে পারে। তোর জন্য একটা জিনিস আনছি, দেখবি? না, আমি ঘুষ করে দেওয়া জিনিস নেই না। এই তুই দেখেছিস আমি ঘুষ খাই? এই যে এখানে এখানে ঘুষ খাওয়া
এখানে প্রজেক্টের টাকা মেরে দেওয়া, এখানে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা, আর এই চুরির অর্থ নিয়ে তুমি তো সুখী নাই বশির ভাই। তুই এবার থাম। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি বশির ভাই, তুমি কিন্তু বেহেস্তে যেতে পারবে না। তুই যেতে পারবি? কেন পারবে না? আমি তো তোমার মতন দুর্নীতিবাজ না। পাগলের বেহেস্ত থাকে, পাগলের কোনো বিচার নেই। যে চোর তার বেহেস্ত নেই, তার নামাজ রোজায় কোনো কাজ হয় না। আমি চলে যাচ্ছি, তোদের বাসায় আর কখনো আসবো না। ভালো মানুষ সহজে পাগল হতে পারে, পাগল সহজে ভালো হয় না। আবার ভালো মানুষ সহজে খারাপ হতে পারে, খারাপ সহজে ভালো হয় না। আমি মুখ দেখেই বলে দিতে পারি কে ভালো কে খারাপ। দুনিয়াটা এখন খারাপ মানুষে ভরে যাচ্ছে। ফার্মগেট বাড্ডা নতুন বাজার মহাখালী ফার্মগেট বাড্ডা। মামা যাবেন যাবেন তাড়াতাড়ি মামা, শেষ টিপ, তাড়াতাড়ি যামুগা, 5 জন হয়ে গেছে, আর 2 জন হলে যামুগা, তাড়াতাড়ি আহেন মামা। এ মহাখালী বাড্ডা ফার্মগেট, মহাখালী বাড্ডা ফার্মগেট, এ আহেন আহেন। এ মহাখালী বাড্ডা ফার্মগেট, মহাখালী বাড্ডা ফার্মগেট। মামা যাবেন যাবেন, গেলে উঠে পারেন তাড়াতাড়ি যামুগা, দেরি করতাম না। স্যার শেষ টিপ তো স্যার, কোনো সিরিয়াল নাই যে যেভাবে তুলবার হয় স্যার। স্যার নর্মালি তো স্যার 6টাতে 7টা টিপ মারি, চালাই তো স্যার, কিন্তু লাইসেন্স তো বেশি না স্যার। স্যার এর আগে স্যার পান্দোহান ছিল স্যার, ওইটা চালাইতাম, ওইটা এখন বাহে চালায় স্যার। স্যার বছর 2-1 চালাইছি স্যার, ভাল লাগে না তো স্যার। লোকজন গালিগালাজ করে স্যার, দেরি করলে একটু রাস্তাতে লোক উঠেলে স্যার গালিগালাজ করে, এই দেরি করতেছস কে, হারামজাদা জোর করে তুলছস, তাড়াতাড়ি যাবি কইছস, এখন দেরি করতেছস কে। স্যার ভাড়া লেগে কেস করে স্যার, 2 টাকা কম দেয় স্যার। আমগর তো স্যার এটা মালিককে বুঝাই স্যার। ওই যে কইলাম না 6টাতে 7টা টিপ স্যার, 6টা টিপের টেহা স্যার মালিককে ধুন লাগে স্যার। 7 নম্বর টিপটা স্যার উস্তাদে নেয়, পরে যা দেয় স্যার মাসে থায় স্যার 10-12 হাজার টাকা হয় স্যার। স্যার বাড়ির কিছু ভাড়াই, এনে খরচ আছে, বিড়ি সিগারেট খাওয়ান লাগে স্যার। মা আর ভাই বোন স্যার বাড়িতে থাকে, গ্রামের বাড়িতে স্যার। মাঝে মাঝে যাই স্যার, কিন্তু বছরে ঈদের সময় তো যাওয়া হয় স্যার, তো আর স্যার যাওয়ারও হয়নি স্যার। স্যার ড্রাইভারের ইচ্ছা আছে স্যার। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কুরে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে। তাহারে আবার কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আর কতদিন বন্ধু, জীবনটাকে কেন স্রোতহীন মরা নদীর মতো স্থির করে রেখেছিস? আমার যে আর কিছুই করার নেই বন্ধু। আমার সমস্ত গতিশীলতা নিয়ে সে যে হারিয়ে গেছে, তাই আমি স্থবির, নিথর এক প্রস্তরখণ্ড। কিন্তু বন্ধু, স্থবিরতা তো মৃত্যুরই আরেক নাম। যেখানে জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকে না, প্রাণরসের প্রাচুর্য থাকে না,
সেখানে বেঁচে থাকার ইচ্ছা মরে যায় বন্ধু। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। বন্ধু, পৃথিবী আনন্দময়। আমাদের কাজ হলো এই অফুরন্ত আনন্দের ভান্ডার থেকে আনন্দ খুঁজে নেয়া, তাহলে আর কোনো দুঃখ থাকে না। আর যে যাবার সে তো যাবেই। কে কবে কাকে চিরকালের জন্য পৃথিবীতে ধরে রাখতে পেরেছে? আমার যে আর কিছুই করার নেই বন্ধু। আমার সমস্ত গতিশীলতা নিয়ে সে যে হারিয়ে গেছে, আমি তাই স্থবির, নিথর এক প্রস্তর খণ্ড। যে অতীত বর্তমানের জন্য সুখ বয়ে আনে না, বরং বর্তমানের সুখকে পিষ্ট করে অসুখ বাড়িয়ে দেয়। যে অতীত নিত্য বুকের ভারকে বৃদ্ধি করে ভবিষ্যৎকে শঙ্কিত করে, সে অতীত নিয়ে আমরা ভাববো কেন? ভাবতে তো চাই না, তবু একটা মুখ চোখের সামনে ভেসে ওঠে, হেসে ওঠে, আমায় স্পর্শ দিতে চায়। তারপর তারপর তাকে ছুতে গেলেই ধীরে ধীরে মিলিয়ে যায় শূন্যে, মহাশূন্যে। আমি আর নিজেকে ধরে রাখতে পারি না বন্ধু। বুকের ভেতর জমাট বাঁধা দুঃখ রাশি অশ্রুমালা হয়ে বেরিয়ে আসতে চায়। কেমন যেন মনে হয় সমস্ত পৃথিবীটা আমি একা, শুধু একা ছিন্ন ভিন্ন করে দিতে পারি। আরে মামা, তুমি তো কাল রিহার্সেলে ফাটাই দিবা। কেমন হচ্ছে বল? দুর্দান্ত। তুই রিহার্সেলে গেলে তো আমার দিকে কেউ তাকাবেই না। আরে ধুর, তুইও অনেক ভালো করছিস। তোর ডায়লগ শুনে আমি আমার ডায়লগ ভুলে যাই। তোর তেল মারা থামা, আরেকবার প্র্যাকটিস করবি? বাড়িতে কেউ নাই তো, ঘন্টাখানিক সময় আছে তো। হ্যাঁ, করা যায়, প্র্যাকটিস করা যায়। তাহলে এর মাঝখানে আমরা প্র্যাকটিস করে নিই, 2 দিন তো বাকি মাঝখানে। হ্যাঁ, শুরু করি, চল। আচ্ছা, তুই তোর পজিশনে যা, আমি পেছন দিক থেকে আসছি। আচ্ছা, ওকে। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে। হট 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 হট, যা সোজা যা সোজা যা সোজা, বাইরে যা, বাইরে বাইরে বাইরে, খেতে মুখ দিস না, নিচে যা, যা সোজা যা, যা 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 যা। আমি আমি হান্না, ওই যে গরু কয়টা সাইডা দিয়া বইয়া দিছি, ওই যে বাড়ির খান সাহেবের বাড়ি আছে স্যার। 7টা গরু আছে, 2টা 3টা ছাগল আছে। না স্যার, আমার অন্য জায়গায়, আমি ওই খান সাহেবের বাড়িতে রাখার কাজ করি। বাড়ি স্যার সিরাজগঞ্জ, যে উতলা পাড়ায়। পাইতাম না স্যার, কি করুম, পড়াই অবস্থা এদিকে স্যার। আসতে আসতে এই পর্যন্ত আসছি, পরে আরেক এলাকার লোক ছিল পরিচিত, উনি লয়েছে, উনি আইনে এই বাড়িতে দিছে কাজ দিয়া। না স্যার, উনি আমার এলাকায় অনেক আগে থেকে এই জায়গায় থাকতো। সারাদিন স্যার সকালে ঘুম থেকে ওইটা ওই গরুর মশারি খুলি, খোলার পরে স্যার তারপরে গরুর যে গোবর আছে না স্যার, ওই গোবর গুলি সরাইতে হয়, পরিষ্কার করতে হয়। তারপর স্যার ওইগুলি আবার খুইলা নিয়ে যাইতে হয় মাঠে, মাঠে নিয়ে সব দুপুর পর্যন্ত দেখা যায় যে ওই গোসর দিয়া ঘাস খাওয়াই স্যার। তারপরে দুপুর বেলা আবার নদীর পাড়ে নিয়ে, নদীতে নিয়ে গোসল করাই, গোসল করে আবার মাঠে নিয়ে আসি। তারপর আবার বাসায় না ফ্যান জল খাওয়াইতে হয় স্যার। অসুখ বিসুখ স্যার
বুঝি না আর কি কেমন গায়ে আবার একটা এই গায়ে আবার একটা ডাক্তার আছে পশু ডাক্তার দাদা ওনার লয়ে জসিম ডাক্তার করে না ওনার কইলে ওনার একটা সাইকেল আছে সাইকেল দিয়ে পড়ে স্যার স্যার এখানে আছি তো আমি 2 বছর 2.5 বছরের মতো হইব স্যার হইব না পুরা এরকম হইব গ্রামে আছে বাপ আছে মা আছে আর একটা ছোট ভাই আছে 2টা বোন আছে তো ওকে বিয়ে দিয়ে দিছি না স্যার পছন্দ হয় না তো এলাকায় কথা হইতাছে একজনে বাপে তার আমাকে পাশের এলাকার এক লোকের মাইয়ার লোক আর কি চলতেছে কথাবার্তা স্যার স্যার বাইরে যামু অনেক মামা আবার একটা থাকে কাতারে উনি আর কি বলছে ইয়ের লেখা মানে একটু জমি আছে আমাকে ওটুক বেচতে পারলে আর কি মামার লগে কথা কমু বেচতে পারতেছি না স্যার যা বেচতুম তাতে কিছুটা আইবো আর কি মামা যাবেন আমার কই যাবেন না আমার যাবো না না ওদের তো যাবো না আমার কই যাবেন হাওয়া যাবো 40 টাকা দেবেন না হবে না কোনদিন 300-400 হয় 200-250 হয় কামের উপর ডিমেট করে স্যার বেশি 400-500 টাকা উঠেছি স্যার রিক্সা চালাই বছর 2 যাবো স্যার আগে দোলাই খেলাটা লোয়ার দোকানে কাজ করতাম স্যার ব্যবসা না এক দোকানে চাকরি করতাম স্যার স্যার ওই দোকানে ওই মাল আনা নেওয়া করতো আমি করতাম তো মালিক ভালো ছিল না কিছু একটা ভুল হইলেই মারতে ধরি তার আগে একদিন ছাড়িয়ে দিছি স্যার থাই এই দয়াগঞ্জে রেলগেটে স্যার ও জায়গায় থাকি মানে আরো কিছু আছে তো ওই জায়গায় মনে করি খাওয়ান বিল দিতে হয় আর থাকা বাবদ মাসে 1000 টাকা দিতে হয় স্যার না মারামারি এরকম করিনি স্যার না এমনি টাকাটা গালাগালি এরকম এরকম লাগছে টাকা মনে করেন তো বড় এই মার্কেট দিয়েছে স্যার ওই মানে পিছন দিয়ে টায়ারটার একটু ব্যায়া বানাই দিয়েছে আর কি দুঃখের কথা কি কম স্যার এটা মাইয়ের লাগে সম্পর্ক আছে তো ফ্যামিলির থেকে বিয়ে দিয়ে দিয়েছে ওইদিন খুব কষ্ট পাইছিলাম আমি এই আর কি তো মায়ের রাজি আছে না তো পরে রাজি হয়েই গেছে ওলা একটু বড় লোক ছেলে তো মশাই এই লেগে স্যার বিয়ের সাথে এখন আর ওই চিন্তা ভাবনা নাই স্যার আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে মেয়েটা দেখতে ভালোই তবে নাক একটু থেবড়া চলবে না আর কোনো মেয়ে থাকলে দেখা এই পর্যন্ত তোকে অন্তত 500 মেয়ে দেখালাম একটাও তো পছন্দ হয় না কোনোটা চোখ খাটো কোনোটা চুল কম কোনোটা গায়ের রং বেশি হালকা কোনোটা বেশি লম্বা ইত্যাদি অজুহাতে তুই মেয়েগুলোকে পছন্দ করিস না। এই তো সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নেই সমস্যা তো তোর বারবার বলার সত্ত্বেও একটা সঠিক মেয়ে খুঁজে দিতে পারলি না এখন একটা নাক থাবড়া মেয়ে এনে দেখাচ্ছিস বিয়ে করার জন্য একটা পারফেক্ট মেয়ে চাই তোর বিয়ের জন্য মেয়ে আমি খুঁজে দিতে পারবো না তোরটা তুই খুঁজে নে। রাগিস কেন রাখবো না তোর জন্য কত দিন কত সময় আমি নষ্ট করেছি বিশ্ব সুন্দরী দেখালে তো পছন্দ হয় না কোনো না কোনো খুঁত তুমি খুঁজে বের করবি অথচ নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? এই তো ভুল করলি বন্ধু পুরুষদের রূপ দেখতে হয় না তাহলে কি দেখতে হয়? গুণ তোমার কি গুণটা আছে আমি শুনি। আমার সবচেয়ে বড় গুণ আমি খানবাড়ির পোলা খান বাড়ির পোলা সে যদি হয় ভাঙা কুলা বংশটার যে গুণ মনে করে সে যে কত বড় বেকু সে নিজেও জানে না। আরে তোর থেকে একটা রিক্সাওয়ালার দামও বেশি কারণ সে কর্মী পরিশ্রম করে টাকা রোজগার করে। আমারে তুই অপমান করার চেষ্টা করলেও আমি আমার সংকল্প থেকে পিছু হটছি না আমি সুন্দরী শিক্ষিতা ভদ্র একটা মেয়েকেই বিয়ে করতে চাই। তুই দিবা স্বপ্ন দেখতে থাক এখনকার মেয়েরা তো বোকা না যে খান বাড়ি পোলা শুনলেই বিয়ে বিয়ে বসে যাবে। তুই যেরকম শিক্ষিতা সুন্দরী মেয়ে চাস তারাও তেমনি ভদ্র চাকরিজীবী কর্মী ছেলে চায়। তোর মতো ইপটিজার অলস অকাল কুষ্মাণ্ডকে কেউ জেনে শুনে বিয়ে করবে না। এমনকি পশ্চিম পাড়ার কলিম চাচার মেয়ে শেফালি যার এক চোখ টেরা সেও তোকে পছন্দ করে না। বলিস কি? বাসায় বসে না থেকে
একটা কাজ কর, চাচাকে বলে একটা ব্যবসা শুরু কর, তখন দেখবি তোকে মেয়ে খুঁজতে হবে, মেয়ের অভিভাবকরাই তোকে খুঁজে নেবে। তুই ঠিকই বলেছিস বন্ধু, কিছু একটা করা দরকার। আমি আজই বাবাকে বলবো ব্যবসা করার জন্য কিছু টাকা দিতে। এতে চাচাও জেনে খুশি হবেন। তুই আজই যোগাযোগ কর। হ্যালো বাবা। স্যার এখানে আমার পরিচিত এক বন্ধু আছে, ও গার্মেন্টসে কাজ করে। তো ওর মাধ্যমে আসা, অভাবের সংসার স্যার, অভাব, বাবা ঠিক মতো সংসার চালাইতে পারে না, রাজমিস্ত্রি কাজ করে। তারপর ওর সাথে আমি যোগাযোগ করলাম, ও বললো ঠিক আছে ঢাকা আইসা পর, ঢাকা আসলে পরে তো একটা কাজের ব্যবস্থা করে দেবো। স্যার তখন আমি আইসা প্রথম আসলাম, আইসা ওর আশ্রয়ে প্রথম রইলাম। পরে স্যার ও প্রথমে আমাকে গার্মেন্টসে লোড আনলোডের কাজ দিল। লোড আনলোডের কাজ দেওয়ার পর আমি কিছুদিন করার পরে অসুস্থ হয়ে পড়ি। আমি 15 দিন করার পরে অসুস্থ হয়ে পড়ি, তখন আবার 1 মাস বসে থাকি। তখন আমার চাকরিটা চলে যায়। চলে যাওয়ার পর স্যার আবার আমি অন্য একটা দোকানে কাজ নিই, একটা চাউলের দোকানে কাজ নিই। বস্তা মাথায় করে করে দোকানে বাসায় রিক্সায় উঠে দিয়ে আসি। স্যার ওইটাও সেই পরিশ্রমের কাজ। এই কাজ করে আমি স্যার করতে পারি না বিধায় বেশ কয়েকদিন বসে রইলাম। বসে থাকার পর স্যার আমার বউ প্রতিদিন আমার সাথে ঝগড়া করে যে ঢাকা শহরে আইসা তুমি যদি ভাই বসে বসে খাও, একজনের কামাইতে সংসার চলে। স্যার তখন মন খারাপ করে আবার অন্য পরিচিত যারা আসলো ওদের সবার কাছে ধরা দিলাম যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। তারপর স্যার আমি যেই দোকানে বাকি খাইতাম, মাসে বাকি খাইতাম, ওই দোকানদারকে আমি একদিন বললাম যে আক্তার ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আমি তাকে বলার পরে সে বললো যে আমাদের সিকিউরিটি ওদের ফ্যামিলি নিয়ে একবারে দেশে চলে যাবো, তো আমি দেখি আর কমিটি যারা আছে তাদের সাথে আলাপ করে দেখি যদি আপনাকে এখানে দেওয়া যায়। তারপর সেই স্যার কয়েকদিন সময় নিয়ে তারপর আমাকে বললো যে আপনি মাসের শেষের দিকে আমরা আপনাকে একদিন ডাকবো, আপনি ওই দিন 12টা সহকারে এবং আপনার জাতীয় পরিচয়পত্র সহকারে 2 কপি ছবি নিয়ে আমাদের কমিটির সামনে হাজির হবেন। স্যার আমি একটা 12টা 10 টাকা দিয়ে কিনলাম মার্কেট থেকে, বাজারে ফটোকপির দোকান থেকে একটা 12টা। আমার এক পরিচিত আসলে উনি এবং আমি সহকারে দুইজনে এটা মিলে ফিল আপ করলাম। ফিল আপ করে স্টুডিওতে গেলাম, স্টুডিওতে গিয়ে ছবি উঠে তারপর স্যার আইডি কার্ডটা ফটোকপি করে স্যার আমি ওনাদেরকে দিলাম। দেওয়ার পরে আমাকে তারা ডাকলো, তারপর আমাকে বললো যে আগে কোথায় কাজ করছেন। আমি বললাম যে স্যার এই কাজ করছি, গার্মেন্টসে কাজ করছি, আমি চালের দোকানে কাজ করছি, এখন স্যার ওগুলা চলে গেছে, ওই কাজ আমি করতে পারি না। তারপর তারা আমাকে শর্ত দিল যে তোমাকে এক শর্তে এখানে চাকরি দেওয়া যেতে পারে, যে তোমার পরিচিত কাউকে লাগবে। তুমি, কারণ এখানে সব দোকানে লক্ষ লক্ষ টাকা মাল থাকে, তুমি যদি একটা দুর্ঘটনা ঘটায় বা অঘটন ঘটায় যদি যাও, তোমাকে আমরা কোথায় পাবো? তোমার একটা পরিচিতি লাগবে, তোমার পরিচিত এলাকার মানুষ বা তোমার আত্মীয় স্বজন কেউ এখানে আছে। তখন স্যার আমার ওই বন্ধু যে ছিল, আমি ওর রেফারেন্স দিলাম, তখন ওরে আনতে বললো, আমি ওরে আনলাম। ওরে আনার পরে ও বললো যে ঠিক আছে, ও যদি কোনো ঘটনা এখান থেকে ঘটায় যায় বা কোনো দুর্ঘটনা ঘটায় যায় তখন এটার দায়ভার আমরা বহন করবো। স্যার তারপর রেফারেন্সের মাধ্যমে স্যার এই চাকরিটা আমাকে দেয়। স্যার এই 2 বছর 3 মাস হয়ে চাকরি আমি করতেছি। ভাইজান কিছু যে স্টাইল আছে এই স্টাইলে রাখবেন নাকি ছোট বড় করবেন? ছোট করবেন, বেশি করবেন নাকি কম করবেন? আচ্ছা একটু দেখবেন।
সোজা ব্যাপার না, নরেন কা নলে তো শরীর ভালো করা যাবো না। স্যার নর্মাল কাটলে 50 টাকা নেই। আর স্যার আপনার তো কলম তো কয়েক রকমের আছে, কোনটা দিবেন স্যার? একটা আছে স্যার মার্বেলাস, একটা আছে মারিকো, একটা আছে স্যার রিগান জাপানিরা। স্যার রিগানটা দিলে আপনার লেগা 350 টাকা রাখুন স্যার। জি স্যার, অনেকদিন থাকবো, আপনার চুলের ক্ষতি হবে না। আপনার চুলটা স্যার বড়, অনেক ঘন, ভালো হইব স্যার। আর আমরা দিলে একেবারে স্যার বয়সটা আমার চোখ কম হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, এটা থাকবো স্যার, এটা অরিজিনাল জাপানিটা স্যার। আমি আমার পরিচিত লোক তো দেওয়া যায়, ওর লগে আজকে 3 বছর যাবত ব্যবসা করতে আসি। আমার লগে স্যার 2 নাম্বারই করেন না, অরিজিনাল জাপানিটা আমার দোকানে দেওয়া যায় স্যার, আপনি নিশ্চিন্তে দিতে পারেন। আর বেশি শিক্ষিত না তো, একটু একটু বুঝি যে ওই যে যারা মানুষটা সুন্দর করে আর কি, এই যে আমরা করি আমাদেরই কয় আর কি স্যার, যারা নাপিতের কাম করি ওইটারে আর কি, ওই স্যার আমরা শিক্ষিত মানুষের ভাষায় আর কি কয় যে নর সুন্দর আর কি। আর যেমন এটা আমি ভালো জানি না, তার মানে স্যার ওই যে বিউটিশিয়ানে যে কাম করে হ্যাঁ করে মনে হয় কইতে পারে। ওই যে টিভিতে অভিনয় করে আমাকে ফিরে থাকে স্যার, ইরফান করে আনা মুনি, গায়ের রং দেখারে কালা, কিন্তু মেকআপ টেকআপ দিয়ে টিভিতে এমন ভাবে দেখি খুব সুন্দর লাগে। তো হ্যাঁ দেখে মাঝে মধ্যে মনে একটা প্রশ্ন জাগে যে হ্যাঁ কালা মানুষ হ্যাঁ অভিনয় করে, আর আমি তো হ্যাঁ একটু সাদা আছি, কিন্তু আমি তো চান্স পাই না। হ্যাঁ আর কি, হ্যাঁ আমার কাছে চুল কাটে স্যার। যে স্যার আমি তো তাহলে স্যার করার ইচ্ছা আছে, কিন্তু স্যার একটু ইয়া লাগে যে আমি কি পারুন স্যার, এইটাই একটু ভয় লাগে স্যার। কোনোদিন খারাই নাই তো ক্যামেরার সামনে স্যার, কেমনি খারাইতে হইব আপনার কথা শুনেই তো স্যার শরীরের মধ্যে কেমন যেন করতে আছে স্যার। স্যার আপনি দয়া করে যদি একটু দেন, যে কোনো সেটা কারো করুন, আমি তো পারি না স্যার। যে স্যার আমি অনেক কষ্ট করে স্যার আল্লাহর ইচ্ছায় একটা দোকানে নিজে দিছি। যে স্যার অনেক বছর হয়েছে তো এলেন স্যার, প্রায় 16 বছর হয়ে গেছে তো। তো স্যার আগে মাসের দোকানে হেল্পারি করছি, হেল্পারি করতে করতে পরে এরপরে কাম শিখছি, কাম শিক্ষা এরপরে কিছুদিন এই মাসের দোকানে স্যার এই রোজগার কাম করছি। পরে স্যার চুক্তিতে কাম করতে করতে এই টাকা পয়সা জমায় এরপরে স্যার নিজে একটা দোকান দিছি, আজকে 5 বছর হইতে আছে স্যার। আল্লাহ দিয়েছে স্যার, একটা খারাপ না, একটা বলা আরেকটা মায়া আছে স্যার। স্যার পোলাকার বয়স এই 8 বছর চলে স্যার, আর মাইয়াগার 2 বছর চলে না স্যার। এতে এত খুশি হইব, কারণ হ্যাঁ আমার খুব ভালোবাসে স্যার, মহব্বত করে বিয়া করছি তো স্যার, তো এই লিগে আমার খুব পছন্দ করে স্যার। এরকম কিছু খুব খুশি হবে আমার মনে হয় আর কি স্যার। যে স্যার তখনই কয় আর কি, কারণ ওই যে স্যার আপনি এটাকে কইলেন না চঞ্চল চৌধুরীর কথা, তার ছবিটা যে সিনেমায় দেখছি, আব্বা আমারে কই নাই, লুকায় বুঝে বুঝে দেখছি। পরে তখন হ্যাঁ কয় আপনি যদি এনে একটু কাম করতেন দেখতে কত যে ভালো লাগতো আমার। তখন মানে মানে কই যে এইটি কত বড় স্বপ্ন দেখে, আমি বললাম কি কোনানের কি ফান্দাবাদে কি, অবিশ্বাসটা একটু ভালো লাগে স্যার। অনেকদিন হলো ভাবির সাথে আলাদা আছিস, যা এবার নিজের থেকে ভাবিকে নিয়ে আয়। একটা পরিকল্পনা করা দরকার। কি পরিকল্পনা? আসলে পরিকল্পনা ঠিক নয়, পরিবর্তন দরকার। তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। কিসের পরিবর্তন, কেমন পরিবর্তন, কোথায় পরিবর্তন? কোথায় পরিবর্তন দরকার না তুই বল। কাঁচা বাজারে গিয়ে দেখ চড়া দাম, কিন্তু যে কৃষক ঘাম ঝরিয়ে সবজি ফলাচ্ছেন তিনি দাম পাচ্ছেন না। প্রতিদিন খবরের কাগজ বা টেলিভিশন খুললেই খুন, ধর্ষণ, ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া আর কোনো খবর নেই। অথচ এদেশের মানুষ শান্তিপ্রিয়। বুঝেছি, এক শ্রেণীর মানুষ অশান্তি তৈরি করছে। পরিবর্তন দরকার, এটাই তো বোঝাতে চাচ্ছিস, তাই না? ঠিক তাই। আর কোথায় কোথায় পরিবর্তন দরকার? দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, স্বার্থপর, কেউ কথা দিয়ে কথা রাখে না। দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হলে পরিবর্তন দরকার। তখন থেকেই তো পরিবর্তন পরিবর্তন বকেই যাচ্ছিস। এই পরিবর্তন কিভাবে করা যায় বন্ধু?
সেটাই তো ভাবছি। দেশে যে পরিবর্তন হচ্ছে তা কি তুই বুঝতে পারিস? তুই ব্যাখ্যা কর। আমরা এখন নিম্ন মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি। 2021 সালে আমাদের লক্ষ্য মধ্যমায়ের দেশ হওয়া। আমাদের জিডিপির হার, প্রবৃদ্ধির হার কত জানিস? পরিবর্তনটা আসলে তোর হওয়া দরকার। তুই শিক্ষিত ছেলে হয়ে দেশের ভালো খবরগুলি রাখিস না, আর দেশের সব মানুষ দুর্নীতিবাজ, ঘুষখোর না। সবাই এমন হলে দেশ চলতো না। তার মানে পরিবর্তন হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। তাহলে ফোন আসছে না কেন? কার ফোন? তোর ভাবির ফোন। ও, তুই এই পরিবর্তনের কথাই বলছিলি? ভাবি অভিমান করবে আর তুই অভিমান ভাঙাবি, এটাকেই সে নিয়ম করে নিয়েছে। এই অভিমান সে ভাঙবে না। পরিবারকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হলে পরিবর্তন দরকার। যেদিন এই পরিবর্তন হবে সেদিন দেশেরও পরিবর্তন হবে। এই তোর ভাবি ফোন করেছে। তার মানে দেশের পরিবর্তন হচ্ছে। হ্যালো। এই বিড়ি সিগারেট, সিগারেট খান, টেনশন কমান, সিগারেট খান, টেনশন কমান। সিগারেট লাগবে নাকি? কি মোর? না মামা, এত দামি সিগারেট মামা বেশি না, বিক্রি হয় না মামা। ও, দামি সিগারেট কয়জনে খায় মামা? আইনে রেখে দিলাম, তারপরে দেখা গেল বিক্রি করতে পারলাম না মামা, তাহলে মালটা রাখে লাভ আছে কোনো? মামা এত দামি সিগারেট মামা রাখি না মামা। তো এই যে লোকাল মানুষের যেগুলা খায়, এইগুলা যেগুলা বেশি চলে এগুলাই বেশি মামা। এর থেকে দামি সিগারেট না, এত দামি সিগারেট মামা বেশি না মামা। স্যার বেনসন আছে, স্টার আছে স্যার, পাইলট আছে, শেক আছে, হলিউড আছে স্যার, মালবোরো আছে, নেভি আছে, এগুলাই স্যার। স্যার বেনসন এক প্যাকেট স্যার। স্যার বেনসন লাইট আছে, সুইচ আছে স্যার, সাদাটা লালটা স্যার, কোনটা নিবেন? স্যার কি করবেন স্যার? এই তো স্যার আমি ক্লাস এইটা পরীক্ষা দিতে পারি নাই স্যার, আর্থিক অবস্থা ভালো ছিল না, এই জন্য এরপরের থেকে স্যার বিড়ি বিক্রি করি, বিড়ি সিগারেট বিক্রি করি স্যার। স্যার স্যার কুর্মিটোলা স্যার হাই স্কুল স্যার, ওখানে পড়ালেখা করতাম স্যার। ওখানে একটা বস্তি আছিল, ওই বস্তিতে আমার বাবার লগে থাকতাম। ওখানে স্যার 8 পর্যন্ত পড়ছি স্যার, বেশি আর পড়বো পারি নাই স্যার। কি যে কোন স্যার, স্যার আপনি সারাদিনে চিনি কিনেন কয়বার স্যার? স্যার চাল কিনেন কয়বার? কিন্তু স্যার বিড়ি যে খান স্যার, ডেলি স্যার 8-10 বছর বিড়ি কাছে স্যার আপনার আইতেই হইব স্যার। তো স্যার এই স্যার আমি চিন্তা করলাম যে স্যার মানুষ যেটা বেশি কিনে স্যার ওটা তো চলবো স্যার ভালো স্যার। এই কারণে স্যার আমার এই ব্যবসাটা পাইছে না আর কি স্যার। জি স্যার, ইনশাল্লাহ স্যার আপনার কথা স্যার ভালোই হয় স্যার। স্যার এনে পুঁজি স্যার 2,500-3,000 টাকার পুঁজি আছে স্যার। বিভিন্ন দামে সিগারেট আছে স্যার, দামের উপরে নির্ভর করে স্যার পুঁজি আর কি। স্যার পুঁজি পাইছি স্যার আমার মার কাছ থেকে স্যার। আমার মা এক বাসায় কাম করতো, তো ওখান থেকে স্যার কিছু কিছু টাকাও দিত স্যার। তো আমার মাই কইলো যে পড়ালেখা করবি না তাহলে কি করবি, তাহলে যে কোনো একটা কিছু করে রাখা। তারপরে স্যার আমার বাপটা স্যার অসুস্থ স্যার। আমার বাপটা স্যার ডালার কাম করতো, তো স্যার ছাদ ডালা দিতে পারে যায় স্যার, ছাদের থেকে পড়ে যায় স্যার, কোমরে ব্যথা পাইছে। এরপর তো স্যার হ্যাঁ আবার কাম করবো পারে না, হ্যাঁ বাসায় পড়া। এই কারণে স্যার আমার মা স্যার কইলো যে যাই করবি একটু চিন্তা ভাবনা করে কর। তো স্যার পুঁজি আমার মাই দিছে স্যার। না স্যার মা থাকে অন্য জায়গায় স্যার, মা থাকে কমলাপুর বস্তিতে স্যার। স্যার আমি থাকি রেল স্টেশন আশেপাশে, বাড়িতে খুব কমই যাই। তো স্যার স্টেশনেই থাকি সারাদিন স্যার। অভাবে সংসার তো স্যার, আজে বাজে জায়গার মধ্যে স্যার পয়সা খরচ করি না স্যার। আমার গ্রামের বাড়ি স্যার কিশোরগঞ্জে স্যার। স্যার ওই যে স্যার ওই পাইকারি খুচরা দামে কিনলাম, পাইকারি কিনছি স্যার। পাইকারি একসাথে অনেকগুলো কিনে বেকারির কাছ থেকে স্যার একসাথে কিনে নিয়ে এলাম। না স্যার এটা তো মোটামুটি চলতেছে। তো স্যার একটা চাকরি বাকরি যদি স্যার পাইতাম, একটা দারোয়ানের চাকরি বা অন্য চাকরি স্যার, তাহলে স্যার একটা কিছু করতাম স্যার। বিয়া শাদী করি নাই স্যার, এই সিগারেট আল্লাহর কাছে কে স্যার মায়া বিয়া দিব স্যার? তো একটা চাকরি পাইলে স্যার খুবই ভালো হইতো স্যার। স্যার দুঃখের কথা কি কমু স্যার, স্যার আমি তো স্যার লেখাপড়া করতে পারি নাই স্যার। আমার একটা ছোট ভাই আছে আর 2টা বোন আছিল, 2টা বোনের বিয়ে দিয়ে দিছে স্যার। তো বোনের জামাই স্যার একটা চা বিক্রি করে আর একটা স্যার গাড়িতে ড্রাইভারি করে স্যার।
তো বন্ধুটাকে বিদায় দিয়ে দিচ্ছে স্যার, কোনো টেনশন নাই। তো ছোট একটা ভাই আছে, তো স্যার আমার খুব স্বপ্ন স্যার হেরা আমি লেখাপড়া করাবো স্যার, কারণ আমি জানি স্যার আমি লেখাপড়া করতে পারি নাই স্যার। আমি লেখাপড়া করাবো স্যার, দোয়া করেন তারা যদি আমি স্যার লেখাপড়া করতে পারি। আমার কষ্ট একটা স্যার, আমি লেখাপড়া করবো করিনি স্যার। স্যার গ্রামে একদম ভালো লাগতেছে না স্যার, 3টা আরাম চেয়ারম্যানই করলাম স্যার, 2টা আরাম করার পর একটা আরাম চলে স্যার। তো স্যার এলাকার মানুষগুলো বহুত খাটছি স্যার, স্যার একদম বিরক্ত হয়ে গেছে স্যার। গত সেশনের মেঝে স্যার এই রেশনের সইল চিনি ওয়াকফুল গ্রামের টিয়ালে স্যার হয়তো মিথ্যা অভিযোগ খুদিন করিয়ে স্যার আমার উপর যে অত্যাচার গেছে স্যার, একদম বিরক্ত হয়ে গেছে স্যার, টাকা চলে আসি একদম স্যার। এখন সিদ্ধান্ত হয়েছে একদম আগামী ইলেকশন আর করতাম নয় স্যার। বাংলা চলচ্চিত্র টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স অভিনয় লইয়ে স্যার, নিজে যোগ্য এর অভিনয় করি আমি হিসাবে স্যার, অভিনয় তো বেলা বেশি মন চায় স্যার। গত স্যার লেখাপড়া যা করি শেষ করি স্যার, বাড়ির মেঝে যতদিন আসিলাম স্যার এর মানুষের সেবা করি চেয়ারম্যানে করি স্যার। স্যার চেয়ারম্যানে করতে যাই স্যার অল্প বয়সে মানুষের সেবা করতে হইতে স্যার একদম বিরক্ত হয়ে গিয়ে স্যার। তো স্যার এখন খেয়াল করি গিয়ে স্যার পেশা বদলাই ফেলিম স্যার। তো এটা হাইলাম স্যার বিভিন্ন পত্র পত্রিকা মেঝে নিউজ পাই বাংলা চলচ্চিত্র টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স চলে। তো স্যার আত্মন্ত অভিনেতা হইতে মনে হয় স্যার, বিভিন্ন মিকে খবর লই চাই বইপত্র পড়ি অভিনয় পবিত্র শিল্প চুরি চামারি স্যার করি নাই না করি এরও স্যার ফাঁসি গেছি স্যার। 3টা আরাম চেয়ারম্যান করতে যাই স্যার, গত সেশনের মেঝে সরকারি অনুদানের কিছু সইল চিনি রেশনত তো নাইছিল স্যার, ওয়ার্কশপ প্রোগ্রামের কিছু টিয়া পয়সা আসছিল স্যার। এই ইনশাল্লাহ হাড়া হাড়িলাম, তারপরেও স্যার কিছু মানুষ দুষ্কৃতকারী এক কুফারে জড়িয়ে স্যার আনলাই অভিযোগ করিয়ে স্যার, অভিযোগ মেঝে দোষী বানাই নেওয়া পারে স্যার, বহুত হয়রানি হই স্যার, টিয়া পয়সা বহুত ক্ষতি হইয়ে মানসিকভাবে বেশি হারা হই স্যার। খেয়াল করি স্যার আগামীটা আরো ইলেকশন মান্য করি তো স্যার পেশা বদলাই এখন অভিনেতা বেলা মন স্যার দেখা আসছি স্যার, অনলা দেখা হইয়ে স্যার। স্যার আব্বা তো মারা গিয়ে স্যার, শিক্ষক আছিল, আম্মা গৃহিণী স্যার। আব্বা তো সুস্থ হয়েছিলেন, হুট করে আল্লাহ লগিল গই। তো স্যার এদিন আইতো স্যার বাড়িতে আসিলাম, খবর উনি এলো স্যার, তাড়াতাড়ি আইলাম ডাক্তারের লয়ে যাবে লাই। এখন ডাক্তার লয়ে যাই ডাক্তার বাড়ির লোক গিয়ে ডাক্তার হাতে মারা গিয়ে। তো স্যার সে সারাদিন স্যার মন খুব খারাপ গিয়ে, কারণ অসুস্থ নহল কিছু নহল হঠাৎ মেজে আর আল্লাহ লগিল গই স্যার, ইয়ান খুব মন মেজে স্যার দুঃখ স্যার। কিরে আর কতক্ষণ ঘুমাবি? ওঠ, কি হলো? ওঠ, 8:30 বাজে। আরে কি হলো, উঠবি না? কয়টা বাজে খবর আছে? মামা আর একটু ঘুমাই প্লিজ, আর ছুটির দিন তো। আজ ছুটির দিন হলেও অন্য দিনের চেয়ে অনেক আলাদা। গতকাল তোকে বলেছিলাম না আজ আমরা স্মৃতিসৌধে যাব, আজ বিজয় দিবস। বিজয় দিবস তো আমার কি, আমি ঘুমোবো, তুমি যাও প্লিজ। শোন, ওঠ, উঠে বস। আজ যে বিজয় দিবস, তোর কি কিছুই মনে হয় না? কি মনে হবে? প্রায় 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে দিনটিতে বিজয় অর্জিত হলো, সেই দিনে তোর কি কিছুই মনে হয় না? মামা, I have no feelings about this. শোন, আমার কথা একটু মন দিয়ে শোন।
তোর মতো, এমনকি তোর চেয়ে বয়সে অনেক ছোট ছেলে কোমরে গামছা বেঁধে লুঙ্গি মালকোছা দিয়ে যুদ্ধ করেছিলেন। তারা নিজেদের জীবনের কথা ভাবেননি, খালি গায়ে শত্রুর বুলেটের সামনে গিয়ে বুক ভাড়িয়ে দিয়ে যুদ্ধ করেছিলেন। কেন জানিস? কেন? আমরা যেন একটা স্বাধীন দেশ পাই, সেজন্য। আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, সেজন্য। তারা নিজেদের কথা ভাবেননি। কত মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন হবার পর বাড়ি ফিরে এসে দেখেছেন তাদের বাবা মাকে পাক সেনারা হত্যা করেছেন, বোনকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরেছেন, ঘর আগুনে পুড়িয়ে দিয়েছেন। আবার কত মুক্তিযোদ্ধার যুদ্ধ করতে গিয়ে তাদের অঙ্গহানি হয়েছে, মানে তারা যুদ্ধ করতে গিয়ে কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ বা উভয়ে। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের জন্য যুদ্ধ করেছেন, আমরা কি তাদেরকে একটা দিন স্মরণ করব না? তাদেরকে ভুলে যাব? না মামা। তুই একবার চোখ বন্ধ করে ভাবতো, 30 লক্ষ মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন, 2 লক্ষ নারী তাদের সম্মান হারিয়েছেন। কেন? কারণ তারা চেয়েছিলেন দেশটি স্বাধীন হোক, 7 কোটি মানুষ তাদের অধিকার ফিরে পাক, তাদের একটি পতাকা হোক। তারাও যে ভূখণ্ডে জন্ম নিয়েছিলেন, আমরাও সেখানে জন্ম নিয়েছি। তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের জন্য যুদ্ধ করেছিলেন। আমরা দেশের জন্য কি করেছি? সেই শহীদদের জন্য আমরা কি করেছি বল? মামা আমরা কি এখনই যাবো? তুই ফ্রেশ হয়ে আয়, আমরা একসাথে বেরোবো।